হাসির কত পদাবলী অংশুমালী। দর্শক, ক্ষণকাল লাইভে আপনাদের স্বাগত। যথারীতি আমি কাকন রেজা আছি আপনাদের সঙ্গে। আজকে আমাদের অতিথি ভারতের শিলিগুড়ি থেকে কবি এবং সম্পাদক জি আশিস বাবু। হ্যাঁ, শোনা যাচ্ছে আমাকে? হ্যাঁ, এখন শোনা যাচ্ছে, মাঝখানে যাচ্ছিল না। আচ্ছা, আপনাকে স্বাগত আমাদের ক্ষণকালে আবারও। হ্যাঁ, নমস্কার। অংশুমালীকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। জি ধন্যবাদ আপনাকেও আশিস চক্রবর্তী। কথা বলবো শিলিগুড়ির কবি এবং সম্পাদক আশিস চক্রবর্তীর সাথে। তিনি দীর্ঘদিন থেকে কবিতা লিখে আসছেন, সম্পাদনা করছেন সাহিত্য পত্রিকা। তার সাথে আজকে কথা বলছি। আশিস বাবু, প্রথমেই গতানুগতিক প্রশ্ন শুরু করি। দীর্ঘদিন থেকে লিখছেন, হ্যাঁ, লিখার একটা জায়গা থাকে যে শুরুটা কিভাবে, সেই গতানুগতিক প্রশ্ন সেইভাবে শুরু করি। হ্যাঁ, শুরুটা হয়েছিল অ্যাকচুয়ালি আমি খুব ছোটবেলা থেকেই স্কুলে যখন পড়তাম তখন থেকেই লেখার, আমার কবিতা লেখার, বিশেষ করে কবিতা লেখার আমার হতো, ইচ্ছে জাগতো এবং কবিতা আমি লিখতাম। বিভিন্ন কবিতা, বিশেষ করে ছোটদের কবিতা খুব পড়তাম সেই সময়। কবিতা লেখা হতো এবং আমাকে অনেকে উৎসাহ দিয়েছিলেন। পরবর্তীকালে যখন আমি কলেজে উঠি 71-72, সেই সময় থেকে আমি নিয়মিত রায়গঞ্জের সাহিত্য পত্রিকার সাথে যোগাযোগ করি এবং সাহিত্য সমাজের সাথে পরিচিত হই। রায়গঞ্জেই আমার লেখাপড়া এবং পড়াশোনা। পরবর্তীকালে চাকরি সূত্রে আমার শিলিগুড়িতে আসা। রায়গঞ্জ হচ্ছে উত্তর দিনাজপুরের একটি জায়গা। এই যে লেখার শুরু, প্রেরণার তো একটা জায়গা আছে যে বাবা লিখেন, মা লিখেন, বা ভাই বোন কেউ লিখেন। না না, আমার বাড়িতে কারোরই কোনো লেখালেখির ইয়ে নেই। আমার বাবা খুব পড়াশোনা করতেন, বই পড়তেন খুব, এবং আমরা ভাই বোনেরা প্রত্যেকে খুব মানে বই পড়ি, এখনো পড়ি। আমার ভাই আছে কলকাতায় থাকে, সেও খুব বই পড়ে। বই পড়া ছোটবেলা থেকে বিভিন্ন বই আমরা পড়াশোনাটা করি। কিন্তু উৎসাহের তো একটা জায়গা থাকে, একটা মানে অনুসরণের জায়গা থাকে, সেই জায়গাটা কোথায়? হ্যাঁ, পরিবারের একজন আমার বাবার মাস্তুতো ভাই তপন চক্রবর্তী, উনি একটা পত্রিকা বের করতেন কলকাতা থেকে। তখন আমি ক্লাস 8-9-এ পড়ি। সেই সময় 9-এ পড়ার সময় উনি আমাকে বললেন, তুমি আমাকে একটা কবিতা পাঠাও। আমি ওনাকে, ওনার পত্রিকার নাম ছিল মড়ক। সেই সময় আমাদের সংস্কৃতি জগতে একটা মড়কের সৃষ্টি হয়েছিল আমাদের ভারতবর্ষের পশ্চিমবঙ্গে। উনি প্রশ্নবোধক একটা মড়ক, প্রশ্নবোধক একটা চিহ্ন দিয়ে একটা পত্রিকা বের করতেন যে আমরা কি সাংস্কৃতিক মড়কের মধ্যে যাচ্ছি। সেই সময় একটা কবিতা আমি পাঠিয়েছিলাম, ও পরবর্তীকালে অনেক কবিতা ওনার পত্রিকাতে প্রথম আমার লেখালেখি। এবং পরবর্তীকালে উত্তর দিনাজপুরের রায়গঞ্জে যেখানে আমার বেড়ে ওঠা, সেখানে অভিযান বলে একটি পত্রিকা, তপন কিরণ রায় উনি প্রকাশ করতেন। এবং রায়গঞ্জের আমার এক বন্ধু তুহিন শঙ্কর চন্দ, কবি এবং ছড়াকার, গল্প লেখেন, ওর খুব পরিচিতি আছে। সে আমার ছোটবেলার বন্ধু, ক্লাসমেট। আমরা একটা পত্রিকা বের করি
নাম ছিল হিন্দোল। পরবর্তীকালে ওখানকার একজন গল্পকার এবং ঔপন্যাসিক দেবেশকান্তি চক্রবর্তীর সাথে আমি কৃত্তিকা বলে আরেকটি পত্রিকার সম্পাদনার সাথে যুক্ত ছিলাম এবং প্রকাশ আমরা করতাম। এই প্রশ্নগুলিতে পরে আসবো আশিস বাবু। আপনি হ্যাঁ। মড়কের কথাটা বললেন, আপনার সেই সময়ের মড়কটা, এই মড়ক আসলে হ্যাঁ। কি বোঝাতে চেয়েছেন, যে পশ্চিমবঙ্গের সাহিত্যের যে কি এই জায়গাটায় মড়ক কেন বলা হলো বা বলছেন আপনারা? অ্যাকচুয়ালি 70-এর দশকে পশ্চিমবঙ্গের শিক্ষাক্ষেত্রে এবং সমস্ত ক্ষেত্রে একটা মড়কের মতো অবস্থা দেখা দিয়েছিল, এবং সেই সময় উনি একটা পত্রিকা বের করেছিলেন মড়ক। এই মড়কটা সাহিত্য আসলে কি ছিল? এই যে সাহিত্য শিক্ষার ক্ষেত্রে যে মড়কটা বলছেন, যে এখানে হ্যাঁ, এটা এক ধরনের একটা বোঝা যাচ্ছে যে একটা শূন্যতা বা এই ধরনের কিছু, শূন্যতা, একটা বিভিন্ন রাজনৈতিক, একটা রাজনৈতিক বিভিন্ন যে অবক্ষয়, সেই অবক্ষয়ের মধ্যে থেকে উত্তরণের একটা রাস্তা উনি দেখিয়েছিলেন মড়ক পত্রিকার মাধ্যমে। সেই পত্রিকা আমরা লেখালেখি করেছি দীর্ঘদিন, এখন ওটা আর প্রকাশ পাচ্ছে না। আপনার শুরু তো ছোটদের লেখা নিয়ে, ছোটদের কবিতা দিয়ে শুরু, কিন্তু প্রথমে ছোটদের লেখা দিয়ে শুরু। কিন্তু আপনি একটা জিনিস এই সময়টা খেয়াল করেছেন, যে আমাদের শিশু সাহিত্য, যেটা কবিতা বলেন বা অন্য কিছু বলেন, বাংলা ভাষীদের ক্ষেত্রে, বাংলা ভাষার চর্চার ক্ষেত্রে বা বাংলা সাহিত্যের চর্চার ক্ষেত্রে, এই শিশু সাহিত্যের একটা, আপনার সেই ভাষাতেই বলা যায়, এখন একটা মড়ক চলছে। শিশু সাহিত্য কেন যেন হয়ে উঠছে না সেভাবে, এটা কেন? হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি আমার যেটা মনে হয়েছে, শিশু সাহিত্য নিয়ে অনেকেই খুব বেশি উৎসাহী নন, কিন্তু ইদানিং আবার আমি পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় দেখেছি প্রচুর শিশু সাহিত্য পত্রিকা প্রকাশ পাচ্ছে বিভিন্ন জায়গা থেকে। আমিও মাঝে মধ্যে ছড়া টড়াও কিছু লিখি, সময় করে উঠতে পারি না, ছড়াটাও আমি অল্প স্বল্প লিখি। এবং আমি যে আমার বন্ধুর কথা বলেছি তুহিন শঙ্কর চন্দ্র, সে খুব নামকরা ছড়াকার, পশ্চিমবঙ্গের একজন নামকরা ছড়াকার। ওর অনেক পত্রপত্রিকার সাথে ওর যুক্ত আছে এবং ওর লেখালেখি করে, এবং ওর উৎসাহেই আমি আবার ছড়া লেখা শুরু করেছি। তা আমার মনে হয় এই শূন্যতা আর থাকবে না। প্রচুর মানুষ, এই শিলিগুড়িতে আমাদের নীতিশ বসু বলে একজন শিশু সাহিত্যিক আছেন, ওনার একটা পত্রিকাও আছে, এরকম বিভিন্ন ছোটদের পত্রিকা আবার প্রকাশ পাচ্ছে। হ্যালো। জি, ফিরছি আবার। কানেকশনটা একটু সমস্যা করছে, নেটওয়ার্ক কানেকশন। এটা আমাদের খুব সম্ভবত দক্ষিণ এশিয়ার আমাদের নিয়তি এক ধরনের, যেখানে আমরা এখনো সারা পশ্চিমা বিশ্বের সাথে নেট কানেকশনের জায়গাটায় আমরা প্রতিযোগিতায় অনেক পিছিয়ে আছি। যাই হোক, শিশু সাহিত্যের কথাটা বলছিলাম, শিশু সাহিত্যের কথা আবার একটু ফিরি। সাহিত্য মনা আমাদের আমাদের দেখেন, আমাদের বিশেষ করে পশ্চিমবঙ্গে, যারা পশ্চিমবঙ্গে বাংলা ভাষাভাষী আছেন, এক ধরনের আগ্রাসনের মুখে, হিন্দি আগ্রাসন, ইংরেজিটা চলছে, সেখানে অন্যান্য ভাষার আধিপত্যটা আছে। সেই ক্ষেত্রে আপনি কি মনে করেন যে শিশু সাহিত্যটা খুব বেশি প্রয়োজনীয় হয়ে দাঁড়িয়েছে, যে সাহিত্য চর্চার ক্ষেত্রে প্রথম থেকেই শিশুদের মানুষ তৈরি করার জন্য, বাংলা সাহিত্যের দিকে আকর্ষিত করার জন্য এই শিশু সাহিত্যটার একটা জায়গা আছে কিনা? অবশ্যই, অবশ্যই এটা খুব প্রয়োজন আছে। শিশু অবস্থা থেকেই বাচ্চাদের যদি ছড়া এবং গল্প এসবের মাধ্যমে আমরা তাদের তৈরি করতে পারি, তাহলে সেই হিন্দি বলুন, ইংরেজি আগ্রাসন বলুন থাকবে না। তবুও আজকাল একটা
আমাদের এই বাংলাতে আছে যে ইংরেজি এবং হিন্দির একটা দাপট আছে, সেটা অনেকেই নিজেদের শিশুদের ভবিষ্যতের কথা চিন্তা করে ইংরেজি মাধ্যম স্কুলে পড়ায়, এবং বাংলা ভাষা অনেকে জানেই না। বাংলা ভাষা তাদের কোনো আক্ষরিকভাবে সেইভাবে বলতেও মানে পরিচয় নেই আর কি। এরকম অনেক আছে, এই বাংলাতেই আছে। তারা ইংরেজি এবং হিন্দি বলতেই অভ্যস্ত বেশি, এবং এটা চাকরি ক্ষেত্রে এবং ভবিষ্যতের কেরিয়ারের ক্ষেত্রে যাতে একটা গড়ে উঠতে পারে সেই জন্যই এভাবেই তৈরি করা হয়, এবং প্রচুর ইংরেজি মাধ্যম স্কুল। এই কথার পরিপ্রেক্ষিতে চলে আসছে যে এক ধরনের পৃষ্ঠপোষকতা, সরকারি পৃষ্ঠপোষকতার ব্যাপারে মানুষ যেমন আস্থা রাখছেন যে ইংরেজি বা ইংরেজিতে জানলে আপনার চাকরি ক্ষেত্রে সুবিধা হবে, বাংলাটাকে সেইভাবে সরকারিভাবে পৃষ্ঠপোষকতা করা হচ্ছে না বলেই কি এক ধরনের হীনমন্যতা বলেন বা এক ধরনের পার্থক্য গড়ে উঠেছে, এমনটা মনে করেন কিনা আপনি? আমার আমার যে একটা মনে হয় যে আমাদের ভারতবর্ষে যেহেতু মানে বিভিন্ন ভাষাভাষীর দেশ এবং প্রচুর প্রদেশ রয়েছে, সেই ক্ষেত্রে একটা ভাষাভাষীর ক্ষেত্রে চাকরির ক্ষেত্রে হিন্দির প্রাধান্যটা একটা আছে। এবং এটার থেকে একটা ভাষা হলে সেখানে প্রাধান্যটা থাকতো না। যেহেতু প্রচুর ভাষাভাষীর দেশ, এই প্রাধান্যতা আছে, এবং সেটাকে কাটিয়ে উঠে আমাদের মাতৃভাষায় যে গড়ে ওঠা, শিশুদের গড়ে তোলা, সেটাই চেষ্টা করতে হবে আর কি। এখানে একটা আমাদের দেশের কথায় চলে আসি, বাংলাদেশের কথায় চলে আসি। আপনি কি মনে করেন তাহলে বাংলাদেশ এখন বাংলা চর্চার প্রধান ক্ষেত্র? অবশ্যই। আমি দেখি যে 21শে ফেব্রুয়ারিতে বাংলাদেশে বাংলা ভাষাকে যে মর্যাদা দেওয়া হয়, আমরা সত্যি এখানে মানে লজ্জিত এবং কুণ্ঠিত থাকি। বাংলা ভাষার জন্য বাংলাদেশের যে অবদান, আমরা এটা সবসময় আলোচনাও করি এখানে। আমরা সেভাবে চেষ্টা করছি, এবং মানে এখানকার সাইনবোর্ড বলুন, বিভিন্ন জায়গায় বাংলার প্রাধান্য খুবই কম, এবং এটা নিয়ে একটা আন্দোলন গড়ে তোলার চেষ্টা অনেকবার হয়েছে, অনেক করা হচ্ছে, কিন্তু সরকারি একটা যদি প্রভাব না থাকে তাহলে বাংলা ভাষাকে টিকিয়ে রাখা সত্যি খুব মুশকিল হয়ে যাবে পশ্চিমবঙ্গে, আমাদের এই বাংলাদেশে, আমাদের এই বাংলায়। আমি যেটা বলেছিলাম পৃষ্ঠপোষকতাটার দরকার হয়ে দাঁড়িয়েছে সরকারিভাবে এখন, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা আমি আরেকটা কথা আশিস বাবু, আরেকটা কথা বলি, এই যে আপনি কি খেয়াল করেছেন বাংলা ভাষার চর্চার, আপনার কথাতেই আসি, মূল জায়গাটা এখন বাংলাদেশ, অথচ পশ্চিমবঙ্গের বাংলা ভাষীদের সাথে আপনাদের লেখার সাথে বাংলাদেশের লেখার বা বাংলাদেশের যারা লিখছেন তাদের সাথে সেইভাবে যে ভাষা ভিত্তিক একটা যোগাযোগ গড়ে ওঠার কথা, সেভাবে কিন্তু গড়ে ওঠেনি। কেন গড়ে উঠছে না? কেন উঠছে না? এখানে আমার মনে হয় এই গড়ে না ওঠার কারণ হচ্ছে একটা একটা পার্থক্য যেটা আছে, যে এখানে ভারতবর্ষ এবং বাংলাদেশের যে একই বাংলা ভাষা, কিন্তু এখানে আমরা পশ্চিমবঙ্গে বাংলা ভাষাকে সেভাবে গুরুত্ব দিচ্ছি না, এবং এই না দেওয়ার কারণেই ঘনিষ্ঠতা একটা গড়ে উঠছে না। যে আমরা বাংলাদেশের কিছু আমরা যারা আছি কিছু পড়াশোনা করি টুকটাক বাংলাদেশের লেখা, কিন্তু মানে সার্বিকভাবে সেভাবে যোগাযোগটা হচ্ছে না। এটা সমস্যার কারণেই, এই একটা সমস্যা যেটা সবার মধ্যে এই মানসিকতা আসছে না যে বাংলা ভাষাটাকে গুরুত্ব দিতে হবে, বাংলাদেশের যে বাংলা ভাষার যারা লেখালেখি করছে তাদের সাথে আমাদের যোগাযোগটা গড়ে তুলতে হবে, এটা সবাই ভাবছে না। এই ভাবনাটা খুব দরকার আছে, কিন্তু অনেকেই ভাবছে, কিন্তু তাদের সংখ্যা খুব কম। ঠিক আছে আশিস বাবু, কথা হলো প্রায় 14 মিনিট কথা হয়ে গেছে, আমরা এখন একটু কবিতার দিকে যাই, পর 3টা কবিতা শুনি আপনার, আশিস বাবু। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। আমি আমার একটা কাব্যগ্রন্থ থেকে প্রথমে একটি কবিতা পাঠ করছি। কবিতার নাম জল বৃত্তান্ত। জলের কথা মনে পড়লেই পিপাসার্ত বোধ করি। এক জন্ম
বুক ভরা পিপাসা নিয়ে দীর্ঘ পথ হেঁটেছি আশবুজ সরণি। গ্লাস ও ঠোঁটের মধ্যে যতটা অবাঞ্ছিত ফারাক, ঠিক ততটাই রয়ে গেছে শরীর ও মনে। উপেক্ষা করেছি পিপাসার গাঢ় হাতছানি। ভালোবাসা এখন এক অবুঝ দূরত্বে দাঁড়িয়ে, ফেনিল সমুদ্রের গভীরতা মাপে, আষ্টে গন্ধ অনাবাসী বালুকা ছাড়িয়ে, এমন সফেদ নোনা শরীর, এমন আবিল সুখ। পিপাসার্ত আমি, তবু ফিরিয়ে নিয়েছি মুখ। জলের কথা মনে পড়লেই এক বুক ভালোবাসা নিয়ে শীর্ণতোয়া নদীর কাছে দাঁড়াই। আবাল্য সক্ষতার কাছে স্থির নতজানু হই। শীতল অবগাহনে ডুবে থাকে শরীর, তবু পিপাসা মেটে না। আঁজলা পেতে ছুটে যায় ঝর্ণার কাছে, বলি নিদারুণ পিপাসা বুকে দাও জল। ভালোবাসা জড়িয়ে থাকে সর্বাঙ্গে, স্নিগ্ধ সুশীতল। আমি আরেকটা কবিতা পড়ছি, কবিতার নাম জীবন সিরিজ থেকে। কোথায় রাখি তাকে, অস্বচ্ছ ধারণায় ঢাকা আপাদ মস্তক। ধর্ম উন্মাদ তুরুপের তাসের মতো, তবু কষে যায় নূতন ছক। যেন অপরিহার্য, যেন অন্য চিন্তা থেকেও মহার্ঘ কিছু। আপামর তবুও ছুটছে হ্যামিলনের মুগ্ধবাসীর পিছু। এই বিপর্যয়ে দোষ বিচার করি কার, কার জন্য এই দুর্বিপাক। ঐশী চিন্তা থেকে সহজ সরল মানুষগুলো আজ মুক্তি পাক। দুমুঠো অন্ন, একটু বস্ত্র, বেঁচে থাকার এই ন্যূনতম শর্ত। কার কুটিল ইশারায় তবু নেমে আসে এ কুম্ভিক পাক আবর্ত। ধর্ম ভাষা নিয়ে নিজেদের মধ্যেই এক স্ববিরোধী সংগ্রাম। বিনিময়ে লেখা থাকে সহস্র হেরে যাওয়া মানুষের নাম। বিভেদের পাঁচিল তুলি, ঘরের ভেতর গড়ে তুলি আরেকটা ঘর। অসংবৃত হাত থেকে খসে পড়ে সোনালী অক্ষর। আমার আরেকটি কবিতা, ভ্রষ্ট সময়ের কাছে। বস্তুত মানুষের পথ ধরে মানুষেরই মতো হাঁটি। কতবার ভেবেছি অমৃত ছোবনা ঠোঁটে, দুহাতে তুলে নেব কাদা জল মাটি। খুঁজে নেব কুসুম মন, রৌদ্র গন্ধ সুখ। স্বেচ্ছায় চেয়ে নেব নিরালা যাপন। দূর থেকে দেখব ক্লিষ্ট সময়ের অসুখ। এমনিতে বামন আমি, আরো ছোট্ট চাওয়া। সময়ের ভ্রষ্ট চাঁদ তবু টেনে নিচ্ছে হাত। সেই আমাকেও ভাসিয়ে নিচ্ছে ভ্রষ্ট যুগের হাওয়া। উড়ন্ত ঘুড়ির মতো ওঠাচ্ছে নামাচ্ছে, আবার পরক্ষণেই করে দিচ্ছে কাজ। চমৎকার। আশিস বাবু, এই ক্ষেত্রে একটু প্রশ্ন করতে চাই কবিতার ব্যাকরণগত দিক থেকে। আপনি কি ধরনের কবিতা লিখতে, অক্ষরবৃত্ত আছে, স্বরবৃত্ত আছে, মাত্রাবৃত্ত আছে, যে ছন্দের প্রশ্নে কি ধরনের ধারায় লিখতে আসলে পছন্দ করেন, স্বাচ্ছন্দ্য বোধ করেন? না, আমার ওই অক্ষরবৃত্ত। আচ্ছা, অক্ষরবৃত্ত তো অনেকগুলো জায়গা আছে, মানে অক্ষরবৃত্তেরও ভাগ আছে অনেকগুলো। কোন ধরনের অক্ষরবৃত্ত আমার যেটা মুক্ত মুক্ত ছন্দ অক্ষরবৃত্তটাই বেশি পছন্দ। আবার অনেক সময় একটা অন্তমিলেরও ইয়ে হয়ে যায়, অন্তমিল দেওয়া পছন্দ করি। অন্তমিল আমরা অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে ইদানিং কিন্তু আমরা অনেকেই যারা লিখছেন তাদের দেখছি যারা অন্তমিলের চর্চাটা করছেন। এক সময় কিন্তু কবিতার থেকে একটা সময় ছিল যে কবিতায় অন্তমিলটা খুব জরুরি মনে হতো না, যদিও কবিতার ক্ষেত্রে অন্তমিল
হ্যাঁ। এই হ্যালো। ব্যাপারটা আপনি কিভাবে দেখেন যে অন্তর্মিলের সৌন্দর্যটা, অন্তর্মিলের যে না, এটা সৌন্দর্যটা হচ্ছে সেটা কি? প্রত্যেকেরই একটা বলার বলার একটা স্টাইল আর কি। এখন যেটা মুক্ত গদ্য ছন্দ খুব চলছে, হ্যাঁ। আবার অনেকে আহ সেই অন্তমিলের কবিতা, একটা অক্ষরবৃত্তের মধ্যেই আহ অন্তমিলের কবিতা, সেটাও পছন্দ করছে। আপনার বই মায়াবী ভুবন দেখি, তাই তো? মায়াবী ভুবন দেখি, হ্যাঁ। এই যে মায়াবী ভুবন দেখা, এটার মধ্যে এক ধরনের আশাবাদ আছে। এই মায়াবী ভুবনের দেখার পেছনের গল্পটা কি? কেন এই মায়াবী ভুবন দেখা, কি কারণে এই নামটা একটু জানতে চাচ্ছিলাম আসলে। আমার মনে হয়েছে যে এই ভুবনটা অনেক কিছু আছে এবং প্রচন্ড মায়াবী, সবার কাছে সেই মায়াটা ধরা দেয় না। যারা কবি, যারা মনশ্চক্ষে সব দেখতে পারেন, অনেকেই আছেন যারা ভেতরটা দেখতে পারেন, তাদের কাছে সেটা সুন্দরভাবে ধরা দেয় সেই মায়াবী ভুবন। সেখান থেকেই আমার এই অনুভবটা এসছে, এবং আমার কিছু কবিতা সেই সব ভেবেই করা হয়েছে আর কি, লেখা হয়েছে। আপনার লেখায় একটু বাস্তববাদী, আমি যেটা তিনটা কবিতা শুনলাম তাতে এটা কিছুটা মানে বাস্তববাদী। আপনি ভাতের কথা বলেছেন, মানে সামাজিক ব্যবস্থার কথা উঠে এসেছে আপনার কবিতায়। কিন্তু মায়াবী ভুবনের সাথে এটা কি অনেকটা কনফ্লিক্ট করে না? মায়াবী ভুবন অনেকেই ভেবে নিতে পারেন এটা ওয়ান কাইন্ড অফ ফ্যান্টাসি। এটা তো, এটা কি কোনো ফ্যান্টাসি কিনা? এই মায়াবী ভুবন আপনার চিন্তাটা ফ্যান্টাসির উপরে, বাস্তবতার বাইরে গিয়ে চিন্তা কিনা? না, 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 ফ্যান্টাসি না। আমার মনে হয়েছে প্রত্যেকটা জিনিসে একটু মায়াবী আর কি। হুম। এটা এটা যখন আমি লিখেছিলাম, এটা দীর্ঘদিন আগের লেখা একটাই আমার কাব্যগ্রন্থ, কিন্তু এখন আমার লেখার মানে অনেকটা চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ। সেই তখন যে মায়াবী ভুবন আমার কাছে ছিল, এখন মায়াবী ভুবনটা অনেক পরিবর্তন হয়ে গেছে। হ্যাঁ। এখন আমি একটু সামাজিক বাস্তব সমস্যা এটাই বেশি লিখছি, এর উপরেই বেশি লিখছি। আচ্ছা, কবিতায় এই যে একটা সময়ের, আপনি আপনি যখন যারা ওরা বিশেষ করে যে একটা বয়সের সাথে কবিতার ধাঁচের পরিবর্তন হয়, যেমন কলেজে যারা কবিতা লিখতে শুরু করে, যারা তরুণ তাদের মধ্যে একটা প্রেমটা আসে। আবার যারা যখন রাজনীতিতে জড়িয়ে যায়, রাজনীতিতে আসে এবং এই একটা বয়সে, আপনাদের মতো একটা বয়সে এসে সামাজিক চিন্তাটা আসে কবিতায়। এই যে যে কবিতার ভিন্ন ভিন্ন ধারা বয়সের সাথে, এটা কেন? না, এটা তো মানুষের অনুভবের ব্যাপার। প্রত্যেক মানুষের এই কবিতার পরিবর্তন আসে, এবং প্রথম বয়সে বেশিরভাগ ক্ষেত্রেই আর কি, যেটা প্রেম ভালোবাসা এসব কবিতায় চলে আসে। পরবর্তীকালে এই গার্হস্থ্য জীবনটা ঢুকে যায়। মানে কবি তো অ্যাকচুয়ালি একটা সত্তা অনুসন্ধান করে যান সব সময়। সত্য যেটা, সেই সত্যটা অনুসন্ধান করে যান। এই সত্যটা যখন যেভাবে তার কাছে যেভাবে আসে, সে তো সেইভাবেই লিখে যায়। এই সত্য অনুসন্ধান মানুষের কাছে বিভিন্ন বয়সে বিভিন্ন রকম ভাবে ধরা দেয়, এবং সেই জন্যই এটার পরিবর্তন হয় হয় বলেই আমি মনে করি। এই যে এই ক্ষেত্রে আরেকটা কথা বলা লাগে, আপনি দেখেন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে একসময় বামপন্থীরা ক্ষমতায় ছিল। হ্যাঁ। তখন কিন্তু কবিতা দেখেছি যারা ইয়ং, বা যারা কবিতা এসেছে,
হ্যাঁ আশিস বাবু, আমাদের ওখানে একটু সমস্যা, বিদ্যুতের যেটা সমস্যা হ্যাঁ সাধারণত হয়, এরকম সমস্যাতে আছি আমরা। তো এই ক্ষেত্রে আপনার সাথে কথা বলতে আমাদের একটু হয়তো সমস্যা হবে। যাই হোক, যেটা বলছিলাম যে হ্যাঁ বামপন্থীরা যখন ক্ষমতা ছিল, তখন কিন্তু আপনার দেখা গেছে যে কবিতায়, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি, হ্যাঁ বলুন। আচ্ছা, বামপন্থীরা যখন ক্ষমতায় ছিল তখন কবিতায় কিন্তু এক ধরনের বিপ্লব ছিল তরুণদের ক্ষেত্রেও। সেই ক্ষেত্রে কিন্তু বয়সের যে ধারাটা, সেই জায়গাটা কাজ করেনি। তবে তাহলে কি বয়সের ধারার বাইরেও সামাজিক চিন্তাটা কবিতায় খুব মানে জায়গা করে নেয় কিনা, বা এর জায়গাটা বয়স এবং সামাজিক যে অবস্থা, পারিপার্শ্বিকতা, এটার সাথে কবিতার কোনো কনফ্লিক্ট আছে কিনা, এটা যদি একটু বলতেন। হ্যাঁ, দীর্ঘদিন বামপন্থীরা এখানে ক্ষমতায় ছিল যখন, তখন আহ, আমি দেখেছি বিভিন্ন কবিদের মধ্যে বামপন্থী চিন্তাধারা ছিল। এখনো এটা বেশিরভাগ ক্ষেত্রে পশ্চিমবঙ্গের যারা কবিতা লেখেন তাদের মধ্যে সেই বামপন্থী মনোভাব এখনো আছে। এটা আমি দেখেছি, এখনো আছে। জি আশিস বাবু, হ্যাঁ হ্যাঁ। এই ক্ষেত্রে তো আপনাকে কিছু প্রশ্ন থেকেও যায়। আচ্ছা, আমরা প্রশ্নে আসছি, আগে আপনার আবার আপনার কিছু কবিতা শুনে নেই, অন্তত তিনটা শুনে নেই, তারপর আবার আমরা কথায় ফিরবো। আশিস বাবু, আচ্ছা আচ্ছা আচ্ছা। কবিতার নাম নদীর মতো তোমাকে। প্রবাসে গেলেই তোমার কথা মনে পড়ে, অপ্রবাসও সেই তুমি বালিকার মতো কুলিক। তোমার নাবাল পার ধরে হেঁটে যেত যে কিশোরী, ক্ষীণস্রোতা তোমার শুষ্ক বালির বুকে আঁকি বুকি কাটতো যে শীর্ণকায়া, সে আমার হরিণী ত্রস্তা সখী। কবেই পাখি হয়ে উড়ে গেছে দূর সমুদ্রে, মুদ্রাদোষে আজও তার স্বপ্ন দেখি। এখন এই পড়ন্ত বেলায় কেন আবার ডাক দিয়েছো, কেন আবার দিয়েছো হাতছানি? তোমার আঁকাবাঁকা চলার গমক ও জড়িয়ে থাকা শরীরই চমক, তোমার চপল স্বভাবের মতি গতি, বস্তুত কতটা হৃদয় জুড়ে তা আমিই জানি। গত বসন্তেও তোমাকে দেখেছি শীর্ণকায়া বালিকার মতো, এখন এই ভরা যৌবনে ডানা ঝাপটাও, শস্যের ভারে নুয়ে পড়া ধান গাছের মতো, এখন বর্ষ তোমার শরীর ও মন। আহ্লাদে আবেগে শুধুই সোহাগ চাও, তবু সেও তো কণ্ঠলগ্ন প্রেমিক নাগর, চুম্বনে আশ্লেষে বেষ্টন করেছে বলেই দৃশ্যত প্রেমিকার মতো তোমাকে, নদীর মতো তোমাকে। আমার আরেকটা কবিতা, শরীরই তুমিও শব্দ, শব্দের মাধুকরী চেয়েছি তোমার কাছে, বিলাসী অবজ্ঞায় তা ফিরিয়ে দিয়েছ অনন্যা। অসীম শূন্যতার ভেতর এক ক্লান্ত পরিব্রাজক আমি, গালিচার মতো সবুজ ঘাসে শিশির মাখা সাদা টাটকা শিউলির মতো মুঠো মুঠো শব্দ কুড়বো বলে এই নির্জন বনবিথি তলে সেই কোন সকাল থেকে বসে আছি। একদা যৌবনে শরীরই তোমার জন্য অনন্ত সময় বসে থাকতে পারি বলে যে অহমিকা ভেতরে ভেতরে দিত আহ্লাদ, আজ সত্যি ফিকে হয়ে গেছে তার স্বাদ। শরীরই তুমি ও শব্দ এখন
মিলেমিশে গড়ে তুলছো এক অনাবিল শব্দের শরীর, আর শরীরের আরো গভীরে খণ্ড খণ্ড হয়ে যাচ্ছি রোজ। খণ্ডিত এক আমি যেমন বেঁচে থাকি কর্মে ধর্মে আলস্যে ও মৈথুনে, আর মনের ভেতর গভীর শূন্যতা এলেই দেখি খণ্ডিত আরেক আমি এই নির্জন বনবীথি তলে কাঙ্গাল হয়ে এখনো বসে আছি আশ্চর্য সব শব্দের প্রতীক্ষায়। আমার আরেকটা কবিতা, আমার দেশ ভারতবর্ষ। আমি পৃথিবীর এক ভয়ঙ্কর কিনারায় দাঁড়িয়ে, যেখান থেকে দেখা যায় সমূহ ভূমি ও জলরাশি, দেখা যায় সমূহ পর্বতমালা ও হরিৎ বৃক্ষরাজি, ভৌগোলিক পৃথিবীর অকৃত্রিম ছিড়ি ও ছাদ। আমি দেখছি অর্ধেক আলোকিত পৃথিবী, বাকি অর্ধেক গভীর তমসাবৃত। তমসাবৃত আমার দেশ ভারতবর্ষ, দিগন্তে ছুঁয়ে আছে অপসৃয়মান আলোক রেখা। সেখানে যুগপৎ খেলা করছে সৃষ্টি ও ধ্বংসের যুগ্ম রূপ, মুক্তি ও বন্দিত্বের বিধৃত আকুলতা। সার্বিক নির্জন বা নিস্তরঙ্গ নয় আমার দেশ, সেখানে ধর্মের ধুমায়িত তরঙ্গ ওঠে অহরহ, রক্তের ফল্গু প্রবাহ বয়। তবু সুতোর মতো টিকে থাকা সূক্ষ্ম সংহতি নিয়ে মানুষ ও অমানুষে দড়ি টানাটানি হয়। পৃথিবীর এই বিপজ্জনক কিনারায় দাঁড়িয়ে আমি দেখছি পাখি ও ফুলে ভরা, নদী ও পাহাড় ঘেরা, অফুরন্ত কবিতার মতো আমার দেশ চলছে। চমৎকার কবিতা আশিস চক্রবর্তী। আমাদের একটু কারিগরি সমস্যা বলেন, বিদ্যুৎ জনিত সমস্যা বলেন, যার ফলে আমাদের একটু অনুষ্ঠানটা একটু সংক্ষিপ্ত করতে হবে। এখন চলে যাই আরেকটু কথায়, সম্পাদনা। আপনি তো প্রথমেই বলেছেন, আমি বললাম যে আপনার সম্পাদনা নিয়ে কথা বলবো। আপনি দুটো হিন্দুল ও কৃত্তিকা নামক দুটি সাহিত্য ম্যাগাজিনের সাথে যুক্ত ছিলেন, এই সম্পাদনার বিষয়টা যদি একটু বলেন। আগে হ্যাঁ, এখন আমি আমাদের পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক শিলংয়ে শিলিগুড়ি আঞ্চলিক দার্জিলিং জেলা কমিটির থেকে এবং শিলিগুড়ি আঞ্চলিক কমিটি যৌথভাবে একটি পত্রিকা বের করে, মুখপত্র, নাম সম্বর্তিকা, আমি যুক্ত আছি। আরেকটা শিলিগুড়ি, এখানে তনুশ্রী, অনু তরফদার, আমি এবং ডক্টর তাপস চট্টোপাধ্যায়, প্রদীপ ভট্টাচার্য এবং বাসু ভট্টাচার্য, আমরা এই সম্পাদনার সাথে যুক্ত আছি। এখান থেকে শিলিগুড়ি থেকে প্রকাশিত হচ্ছে। এখানে একটা প্রশ্ন এসে যায় যে লিটিল ম্যাগাজিন এবং দৈনিকের সাথে একটা সংঘাত আছে, যে অনেকে চিন্তা করেন যে লিটিল ম্যাগাজিন হচ্ছে সাহিত্যের মূল ধারা, চর্চার মূল ধারা। তারা অনেকে দৈনিকের বা জাতীয় দৈনিকগুলোতে বা কাগজগুলোতে লেখা দিতে চান না, লিটিল ম্যাগাজিনের মধ্যে সীমাবদ্ধ থাকতে চান। এই যে সংঘাত, কনফ্লিক্ট, এক ধরনের চিন্তা, এটা কি আপনি সঠিক মনে করেন কিনা? অ্যাকচুয়ালি মূল অংশ হচ্ছে লিটিল ম্যাগাজিন। এটা আমি করি সাহিত্য
মূল অংশ ম্যাগাজিন। বিভিন্ন প্রান্ত থেকে এত ম্যাগাজিন প্রকাশিত হয় এবং তো লেখকরা মূলত চর্চার মাধ্যমে উঠে এই লিটল ম্যাগাজিন থেকে। পরবর্তীতে অনেকেই হয়ে দই লেখেন, বিভিন্ন বড় পত্রপত্রিকা লেখেন, কিন্তু লিটল ম্যাগাজিন একটা আলাদা গুরুত্ব, আলাদা তার দাবি, সময়ের কাছে তার একটা আলাদা দাবি। এক্ষেত্রে লিটল ম্যাগের যে অবস্থা, লিটল ম্যাগের যে মানে প্রচার সংখ্যা বা পাঠক সংখ্যা, এর সাথে কিন্তু দৈনিকের প্রকাশ সংখ্যা, তারপরে এখন প্রতিদ্বন্দ্বী হিসাবে অন্তর্জাল আছে, নেট আছে, নেট দুনিয়া আছে। এখন মানুষ ফেসবুকে একটা লেখা লিখলে হয়তো দেখা গেল 5,000, 10,000, 1 লাখ লোকের কাছে পৌঁছে যাচ্ছে। এই যে একটা প্রতিদ্বন্দ্বিতা, এই প্রতিদ্বন্দ্বিতায় লিটল ম্যাগের অবস্থাটা কি দাঁড়াবে বলে আপনি মনে করেন? এই অবস্থায় লিটল ম্যাগটা কোথায় দাঁড়াবে, আপনি এইটা কিভাবে দেখছেন আশিস বাবু? হ্যাঁ, এখন যেটা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় কবিতা পোস্ট করে, এটা ঠিকই, কিন্তু এই যে ছাপার অক্ষরে যে লেখা, এটার গুরুত্ব অনেক বেশি। এটা সারা জীবনের জন্য থেকে যাবে। কিন্তু সোশ্যাল মিডিয়া লেখা দুদিন পরেই সেটার আর কোনো গুরুত্ব থাকবে না এবং সেটা পাওয়া যাবে না। সুতরাং ছাপার অক্ষরে যে লেখা, সেটা দীর্ঘদিন থেকে যাবে এবং সেটাই আমি বিশ্বাস করি। এই ছাপার অক্ষরে যে লিটল ম্যাগাজিন বা বিভিন্ন পত্র পত্রিকা বা ছাপার অক্ষরে যেসব আছে লেখাগুলো, এগুলো গুরুত্ব আমাদের জীবনে। জি আশিস বাবু, আমাদের তো বললাম আমাদের একটু সংক্ষিপ্ত করতেই হবে, উপায় নেই, আমাদের একটু সংক্ষিপ্ত করতে হবে। সংক্ষিপ্ত করার আগে আপনার আরো 3টা কবিতা শুনে আমরা শেষ করতে চাচ্ছি অনুষ্ঠানটা। আমরা 45 মিনিটে শেষ করতে চাচ্ছি, আমাদের 38 মিনিট চলছে অনুষ্ঠানের। হ্যাঁ, আরো 3টা কবিতা শুনে আর একটু কথা বলে আমরা শেষ করতে চাচ্ছি। আমরা শুনি আশিস চক্রবর্তীর আরো 3টি কবিতা, এবং একটা অনুরোধও আছে অনুশ্রী তরফদারের পক্ষ থেকে, দ্রোহকাল থেকে শুনতে চাচ্ছেন উনি। এটা যদি অনুরোধটা যদি আপনি রাখতেন। দ্রোহকাল থেকে অনুশ্রী তরফদার। হ্যাঁ, আমি একটা কবিতা করছি। হ্যাঁ, কবিতা শুনছি, কবিতা পড়ি। হ্যাঁ, কবিতা পাঠ করি। পরিচয়। আমি এক অন্ধকারে ডুবে যাচ্ছি রোজ, চার থেকে চোরের স্রোত তলিয়ে ক্রমশ। আমি মাথা উঁচু করে বলতে চাইছি পরিচয়, কিন্তু একটা কালো হাত আমার টুটি চেপে ধরছে। তলিয়ে যেতে যেতে আমি অনুভব করছি আমার মাথা আছে কিন্তু মেধা নেই, আমার চোখ আছে কিন্তু দৃষ্টি অস্বচ্ছ, আমার মুখ আছে কিন্তু প্রতিবাদহীন। তুমি বলতে মানুষের পরিচয় সত্য, আমি তার স্বরূপ রাত্রে বেড়াই। তুমি বলতে মানুষ বড় চেতন বেগ, সে আমার বইতে আসে না কখনো। বাবা, আমি ক্রমশ বিস্মৃত, গোত্র মানব গোত্র, আমার দানবীয় না। কতদিন সকালে পাখি শুনিনি, অথবা দূর থেকে ভেসা ভৈরান, কতকাল নিঃশ্বাসে নিইনি অমল বাতাস, কতদিন দেখিনি চাঁদ কিংবা আকাশ, কতকাল পাইনি আলোর সন্ধান। বাবা, এই নিষ্ঠুর পৃথিবীতে আমার পরিচয় লুকিয়ে যাচ্ছে ক্রমশ, বা আমার পরিচয় শুনিয়ে যাও সবার কাছে। কবিতার প্রভু, আমি তো এগিয়ে যেতেই চাই,
কণ্ঠস্বর পিছু ডাকে, যেও না অভিমন্যু, তাকে অনন্ত বিলাস অতুল পিছুটাকে নিশিতময় মহি যাপন, কানে কানে কে যে বলে যায় বয়স, এখনো দেখা বাকি জীবনের তো রূপ সমুদ্রে ঘিরে আছে চক্রাকার লোভ্য হানি, এক নদীর পোল পলক ইশারা কাছে ডাকো কাঞ্চ, আস্তিনে লুকনো তাদের মহিমা, সাম্য পুরুষাম দুভেদ মাত্র, এখনো শিখিনি নিষ্ক্রমণের পথ, কুটিল সময়ের সমূহটি তীক্ষ্ণ তীর্যক কুচিয়ে চক্রে বিদ্ধ করছে এই তরুণ শরীর। আমার আরেকটি কবিতা সুখ। মানুষ তার সুখের জন্য গাছ বসতি করে, দূরত্ব সাজায় ঘর, সামনে বাগান ফুলের টব, আরো কি বাড়ি আসবাব, তবু মানুষের সুখ কেনা ঘরের ভেতর মনের ভেতর, হলো গাছের মানুষের জন্য পাশে মুরগির আস্ত রোস্ট খায়, মাংস কাটতে খায় বর্গি আসে, সজাগ পাহারা দেহ, এমনি করে সুখের মানুষ সংখ্যা বাড়ে, অসুখ ধন্যবাদ আশিস চক্রবর্তী আপনাকে ক্ষণকালের সাথে থাকার জন্য। দর্শক, আমরা আজকের মতো ক্ষণকাল এখানেই শেষ করতে চাচ্ছি। আগামীতে দেখা হবে আরো কোনো বিশেষ জনের সাথে কথা হবে তার সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, এই প্যান্ডেমিকে অন্তত স্বাস্থ্যবিধি মেনে চলবেন। ক্ষণকালের পক্ষ থেকে, অংশুমালির পক্ষ থেকে আশিস চক্রবর্তী আপনাকে আবারও বাংলাদেশ তাদেরকেও নমস্কার জানাচ্ছি। জি, আমরা শুনছি আশিস বাবু, আপনার কাছেই আসছিলাম। আপনি যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে আরো কিছু বলতে চান। বাংলাদেশের যারা দর্শক, তাদের কাছে আমার অনুরোধ, আপনারা এবং আমরাও সেভাবে সচেষ্ট হব যে এই লেখালেখির মাধ্যমে, সাংস্কৃতিক এই বিনিময়ের মাধ্যমে আমরা যাতে একটা বৃহৎ বাংলা জগৎ তৈরি করতে পারি, বাংলা ভাষাভাষীর জগৎ। বাংলাদেশের অনেক গল্পকার আছেন, ঔপন্যাসিক আছেন, কবি আছেন, বিশিষ্ট কবি লেখা আমরা সবসময় পড়ি, রহমান, আল মাহমুদ, নির্মলেন্দু গুহ, এরকম আছেন, শেখ কাদরি, এনাদের লেখা আমরা পড়ি। আপনারা নিশ্চয় আমাদের এই বাংলা লেখা পড়েন। এই লেখালেখির মাধ্যমে আমাদের এই যে সেতু বন্ধনটা বজায় থাকুক, প্রার্থনা করি। এটাই। ধন্যবাদ, নমস্কার। ধন্যবাদ আশিস চক্রবর্তী আপনাকে আবারও। দর্শক শুনলেন তার কথা। আমরা শেষ করছি অনুষ্ঠান। আপনারা ভালো থাকবেন, আবারও দেখা হবে আপনাদের সাথে। ধন্যবাদ সবাইকে।